রবিবার সকাল থেকেই বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবরটা। অনেকে প্রথমে তা বিশ্বাস করেননি, কিন্তু শেষ পর্যন্ত ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়ে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। সংবাদ সংস্থা জানিয়েছে হামলার সময় নিজের দপ্তরে কাজ করছিলেন খামেনেই। বিস্ফোরণেই তার মৃত্যু হয়েছে। মারা গেছেন তার মেয়ে এবং নাতনিও। এই মৃত্যুর পর ইরান আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে এবার ইতিহাসের সবচেয়ে তীব্র পাল্টা হামলা চালাবে তারা, আর তা শুরু করা হবে দ্রুত। এর মধ্যেই খবর পাওয়া গেছে ইসরায়েলি বাহিনীর সদর দপ্তরে প্রচণ্ড আঘাত এনেছে ইরান। মোট 14টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। নিহত হয়েছেন কয়েকশো মার্কিন সেনা। আমেরিকার পক্ষ থেকেও জানানো হয়েছে খামেনেইয়ের মৃত্যুর পরেও ইরানের উপর হামলা বন্ধ করা হচ্ছে না। যুদ্ধবাজ ট্রাম্প তার সমাজ মাধ্যমে লিখেছেন, ইতিহাসের পাতার সবচেয়ে কুখ্যাত ব্যক্তি খামেনেই। খামেনেইয়ের বাহিনীর হাতে যাদের মৃত্যু বা অঙ্গহানি হয়েছে, এবার তারা ন্যায় বিচার পেলেন। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কে নেবেন তা ঠিক করার চেষ্টা চলছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। আপাতত তাকে সামনে রেখে 3 সদস্যের একটি কাউন্সিল তৈরি করা হয়েছে। তবে পরিস্থিতি যে উত্তরোত্তর আরও ঘোরালো হয়ে উঠছে তা নিয়ে কোনো সংশয় নেই। ভারতের মতো দেশের অর্থনীতিতেও এর চাপ আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গোটা বিশ্বেই ওপেক তেলের দাম বাড়াতে চলেছে বলে খবর আসছে। এর মধ্যেই ট্রাম্পের এই আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছেন তাদের দেশের অনেক রাজনীতিকই। খামেনেইয়ের হত্যার তীব্র নিন্দা এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। কিন্তু কে এই খামেনেই? কেন তাকে নিয়ে এত আলোচনা? বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিন কেন তাকে দুনিয়ার সবথেকে ক্ষমতাশালী 21 জন মানুষের মধ্যে রেখেছিল? আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে আনব খামেনেইয়ের জীবনের অনেক অজানা কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। খামেনেইকে হত্যার চেষ্টা অবশ্য কোনো নতুন ঘটনা নয়। 1981 সালের জুন মাস ইরানের কোনো এক মসজিদে তার একটি সাংবাদিক সম্মেলন চলছিল। আচমকা টেপ রেকর্ডারে লুকোনো বোমার বিস্ফোরণ ঘটে। গুপ্ত হত্যার ওই ষড়যন্ত্রে ডান হাতটা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায় তার। কিন্তু এখানেই শেষ নয়। মোহাম্মদ রেজা শাহ পাহলভির শাসনে 3 বছরের জন্য নির্বাসনে পাঠানোর আগে মোট 6 বার গ্রেপ্তার করা হয়েছিল তাকে। কিন্তু তাকে আটকানো যায়নি। ক্ষমতার চড়াইয়ে ক্রমেই এগিয়ে গেছেন তিনি। 1981 সালের 30শে আগস্ট খামেনেইয়ের সহযোগী ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই গুপ্ত হত্যার চক্রান্তে নিহত হন। এরপরেই খামেনেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশভাবে জয়ী হন। তারপর আরও এগিয়ে যাওয়া। 1989 সালে তার পূর্বসূরি খোমেনির মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ শাসক পদে বসেন তিনি। দেশ শাসনে নিজের বজ্রকঠিন মুঠো বজায় রেখে গাজা, সিরিয়া, লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যে তিনি তার প্রভাব বাড়িয়েছেন। আর সে প্রভাবের অভিঘাত এতটাই ছিল যে মার্কিন প্রেসিডেন্টও তাতে বারবার কেঁপে উঠেছেন। তিনি অবশ্য তাতে পরোয়া করেননি। পশ্চিম দুনিয়ার লাগাতার হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের সঙ্গে মিসাইল আর ড্রোনের লড়াইতে তিনি টক্কর দিয়ে গেছেন। দেশের সামরিক বিজ্ঞান চর্চাকে তিনি তুলে নিয়ে গেছেন উচ্চতার শিখরে। নিজেদের প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল এখন গোটা বিশ্বের আতঙ্ক। গত বছর ইসরায়েল ইরান যুদ্ধে যা ইসরায়েলের বহু আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে গুড়িয়ে দিয়েছিল। এবার একটু পেছনের দিকে তাকানো যাক, তা না হলে ইরানের বর্তমান রাজনীতিটা ঠিক বোঝা যাবে না। ইরানের রাজনীতি বহু বছর ধরেই আবর্তিত হয়েছে তেল নিয়ে। গোটা মধ্যপ্রাচ্যই পাশ্চাত্য দেশের নজরে এসেছিল সেই 1934 সালে। সেই বছরই তেল এবং প্রাকৃতিক গ্যাসের খনিগুলো আবিষ্কৃত হয়। এরপরই শুরু হয় আমেরিকা, রাশিয়া এবং ব্রিটেনের মতো তৎকালীন সুপার পাওয়ারগুলির কৌশলী পদক্ষেপ।
জর্ডন, বাহরিন, সৌদি আরব, কুয়েত, ইরাক এবং তুরস্কের সামরিক একনায়কদের সমর্থন করে আমেরিকা। ইরানের শাসক আলী রেজা শাহ এবং মিশরের আনোয়ার সাদাতকে সমর্থন করে ব্রিটেন। আর রাশিয়ার সমর্থন পায় সিরিয়ার আল আসাদ সরকার। বিনিময়ে শিল্পোন্নত পাশ্চাত্য দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাসের নিয়ন্ত্রণ পেয়ে যায়, মানে নিজেদের মতো তারা একটা ভাগাভাগি করে নেয়। কিন্তু এই সহাবস্থান কখনোই বেশি দিন টেকেনি, কারণ ইসরায়েল এবং আরবদের যুদ্ধে বারবারই ইহুদিদের পাশেই দাঁড়িয়েছে পশ্চিমী দুনিয়া। গত অর্ধ শতকের ইতিহাস জানাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলির শাসকরা ক্রমশ বুঝতে পারে তেলই হচ্ছে সেই প্রাণভোমরা যার দৌলতে নাকে দড়ি দিয়ে ঘোরানো সম্ভব আমেরিকা, সোভিয়েত রাশিয়া বা ব্রিটেনের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোকে। তাই তারা ক্রমশ পাল্টা নানা কৌশল খেলতে শুরু করে। আর এই কৌশলের বিপরীতে সাদ্দামের মতো শাসকের জন্ম হয়। পাশ্চাত্যের ক্ষমতাসীন দেশগুলোর ইন্ধনেই এই বাড়বাড়ন্ত শুরু হয়। পরবর্তীকালে সেই হাতের পুতুলকে ছুঁড়ে ফেলতেও দুবার ভাবেনি শক্তিশালী রাষ্ট্রগুলি। কাঁটা দিয়ে কাঁটা তোলার এই কৌশলে জন্ম হয়েছে হামাস, হাউতির মতো সংগঠনের। 50-এর দশকের শুরুতে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক পেট্রোলিয়াম শিল্প জাতীয়করণে উদ্যোগী হন। এর ফলে ব্রিটিশ সরকার বেশ সমস্যায় পড়ে যায়, কারণ তার আগে ইরানের তেলের এই লাভজনক ব্যবসা সামলাতো অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যার লাভের সিংহভাগে পেত ব্রিটেন। ওই সিদ্ধান্তের পর শুরু হয় মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত, যার নেপথ্যে রয়েছে ব্রিটিশরা। সিআইএ এবং MI6 মিলে শুরু হয় একটি ষড়যন্ত্রের পরিকল্পনা। তাদের এই পৃষ্ঠপোষকতায় এক গোপন অভিযানে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় এবং শাহ রাজতন্ত্রকে পূর্ণ ক্ষমতায় প্রতিষ্ঠা দেওয়া হয়। আগে ইরান ছিল পাহলভি রাজবংশের রাষ্ট্র। শেষ শাহ ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। কাগজ কলমে তিনি রাজা হলেও বাস্তবে তিনি ছিলেন আমেরিকার সবথেকে নির্ভরযোগ্য মিত্রদের একজন, মানে কার্যত আমেরিকার কাঠপুতুল হয়েই তিনি কাজ করতেন ইরানে। ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার প্রধান দুশ্চিন্তা ছিল সোভিয়েত ইউনিয়নকে নিয়ে। আমেরিকার কৌশল ছিল ইরানকে মজবুত রাখো, যেন ওরা সোভিয়েতদের আটকে রাখে। ফলে ওই সময় ইরান হয়ে ওঠে মার্কিন অস্ত্রে সজ্জিত এক তুখোড় গোয়েন্দা নেটওয়ার্কের দেশ। আর ক্রমশ ইরানিরা বাস্তবটা বুঝতে পারে। ইরানিদের মনে গেঁথে যায় একটি মোক্ষম কথা। তারা মনে করতে থাকেন তাদের দেশের রাজনীতি এখন পশ্চিমী দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আর এর বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ এবং প্রতিবাদ। 1979 সালের 4 নভেম্বরের কথা মনে করুন। তেহরানের মার্কিন দূতাবাসে একদল ইরানি বিপ্লবী ছাত্র ঢুকে পড়ে। তারা দূতাবাসের দখল নেয় এবং 52 জন মার্কিন কূটনীতিক এবং কর্মচারীকে পণবন্দি করে। তারা আটক ছিলেন মোট 444 দিন। আমেরিকাকে কার্যত দর্শক হয়ে বসে থাকতে হয়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক অপমানগুলির একটি। আসলে সেই সময় ক্ষমতাচ্যুত শাহ অসুস্থ হয়ে আমেরিকায় চিকিৎসার অনুমতি পান। আর ইরানিদের বড় অংশ এটাকে দেখেছিল অত্যাচারী শাসককে আবার ফেরানোর ষড়যন্ত্র হিসেবে। ইরানিরা ভুলে যাননি 1953 সালে আমেরিকা এবং ব্রিটেন একসময় নির্বাচিত সরকারকে উল্টে দিয়েছিল। তারা দূতাবাসকে তাই দেখত গুপ্তচরের ঘাঁটি হিসেবে। তাই দূতাবাস দখল করা তাদের কাছে একটা প্রতিরোধের প্রতীকী কাজ ছিল। আর এই অপমান আমেরিকার নীতি নির্ধারকদের মনে একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয়। সেই ব্যথা কিন্তু এখনও ভোলেনি প্রযুক্তির বলে বলিয়ান আমেরিকান নীতি নির্ধারকেরা। তারা দেশের মধ্যে নানা অশান্তির চেষ্টা কিন্তু চালিয়ে যেতেই থাকে। বিপ্লবের এই রক্তাক্ত পথ ধরে ইরানের মানচিত্রে দ্রুত উত্থান হয় আয়াতোল্লাহ খোমেনির, যার যোগ্য শিষ্য এবং সহচর খামেনেই। তিনি 60 এবং 70 দশকে শাহবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এর ফলে বহুবার গ্রেপ্তার হয়েছেন তিনি। গুপ্ত পুলিশ বাহিনী সাভাকের হাতে বারবার নির্যাতিত হতে হয়েছে তাকে। 1963 সালে মাত্র 24 বছর বয়সে তিনি শাহ সরকারের বিরোধিতার কারণে প্রথমবার কারাবন্দী হন। সেখানে চরম নির্যাতন করা হয় তার উপর।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই 1979 সালে ইসলামিক কট্টরপন্থীদের বিদ্রোহের জেরে শাহজামানার পতনের পর ইরানে নতুন কাঠামো তৈরি হয়। ঠিক এই সময় থেকেই খামেনেই দ্রুত শাসন ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। ইসলামী বিপ্লবী পরিষদের সদস্য, উপপ্রতিরক্ষামন্ত্রী এবং সংসদ সদস্য পদেও তিনি কাজ শুরু করেন। ইসলামী বিপ্লবের পর উপপ্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন খামেনেই। 1980 থেকে 1988 সালে ইরান ইরাক যুদ্ধকালীন দেশের বিপ্লবী সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন তিনি। ওই যুদ্ধে দুপক্ষ মিলিয়ে নিহত হয়েছিলেন প্রায় 10 লাখ মানুষ। কিন্তু সামরিক বাহিনীর সাথে খামেনেইয়ের ঘনিষ্ঠতা পরবর্তীকালে তাকে অনেক সুবিধে করে দেয়। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ইরানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। তার উত্তরসূরি হিসেবে মনোনীত আয়াতুল্লাহ মন্তাজেরিকে শেষ মুহূর্তে বাতিল করা হয়। ফলে এক নতুন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন খামেনেই। তিনি ওই পদমর্যাদার যোগ্য কিনা তা নিয়ে ওই সময় প্রশ্ন উঠেছিল তার সহযোগীদের মধ্যেই। পরিস্থিতি আঁচ করে খামেনেই নিজেই ওই সময় একটি বিবৃতিতে বলেছিলেন, আমি একজন ক্ষুদ্র মৌলবী, এই পদে নিজেকে উপযুক্ত বলেই মনে করি না। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের একাংশ মনে করেন এটাকে ইতিহাসের একটা দুর্ঘটনাই বলা চলে। আর এই দুর্ঘটনাই পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের রাজনীতিকে। যাকে একসময় দুর্বল নেতা হিসেবে ভাবা হয়েছিল, সেখান থেকেই ইতিহাস তাকে গত 100 বছরের মধ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী নেতাদের একজন বলে মনে করছে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনেই প্রায় 4 দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সুন্নি প্রভাবিত রাষ্ট্রগুলির প্রতিপক্ষ হিসেবে শিয়া অধ্যুষিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি আপোষহীন শত্রুতাও তিনি বজায় রেখেছিলেন বরাবর। আবার দেশেও একাধিকবার গণবিক্ষোভ হলে তা কঠোর হাতে তিনি দমন করেছিলেন। গত বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প জানান তিনি খামেনেইকে একটি চিঠি পাঠিয়েছেন নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে এবং হুঁশিয়ারি দিয়েছেন যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। পাল্টা বক্তব্যে তেহরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমী দুনিয়া এটা বিশ্বাস করে না। ইসরায়েল এই ধরনের কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে, আর ইসরায়েলের কথারই প্রতিধ্বনি করে আমেরিকা। কারণ ইসরায়েল চায় না এই এলাকায় তাদের প্রতিদ্বন্দ্বী কোনো দেশ তাদের সমকক্ষ শক্তিশালী হয়ে উঠুক। অথচ 1957 সালে আমেরিকার সাহায্যেই শান্তির জন্যে পরমাণু প্রকল্প শুরু করেছিল ইরান। 60-এর দশকে পাশ্চাত্যের সহযোগিতায় পরমাণু চুল্লি তৈরি হয়েছিল সে দেশে। 1979 সালে আরব বিশ্বের অধিকাংশ দেশ একজোট হয়ে ইরানের ইসলামিক বিপ্লবকে সমর্থন করলে ওই সহযোগিতা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে ইরান খামেনেইয়ের নেতৃত্বের অভাবকে মিটিয়ে ফেলতে পারবে কি আমেরিকা এবং ইসরায়েলের সামনে আগের মতোই মাথা উঁচু করে দাঁড়াতে, নাকি তাদেরও পতন হবে অন্য অনেক দেশের মতোই? যুদ্ধ অপরাধী নেতানিয়াহু এবং যুদ্ধবাজ ট্রাম্প গোটা বিশ্বের কি দখল নেবেন? উত্তরটা দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।